প্রায়ই দেখা যায় উত্তর মেরু বা গ্রিনল্যান্ডের ওপর দিয়ে বিশাল আকার সব যাত্রীবাহী বিমান অনায়াসে পাড়ি দিচ্ছে এশিয়া থেকে আমেরিকায়। কিন্তু পৃথিবীর অন্য প্রান্ত অর্থাৎ কুমেরু বা অ্যান্টার্কটিকার আকাশ কেন চিরকালই জনমানবহীন আর নিঝুম রয়ে গেল, সেই প্রশ্ন কি কখনো আপনার মনে জেগেছে? উত্তর মেরুর উপর দিয়ে যখন ক্যাথওয়ে প্যাসিফিক বা ইউনাইটেড এয়ারলাইন্সের মতো সংস্থাগুলো রুট তৈরি করে, তখন তারা মূলত গ্রেট সার্কেল রুট অনুসরণ করে। মানচিত্রে সোজা রেখা মনে হলেও আসলে মেরু অঞ্চল দিয়ে ঘুরে যাওয়া পথে জ্বালানি এবং সময় সাশ্রয় করে। এ কারণেই নিউ ইয়র্ক থেকে হংকং যাওয়ার সময় বিমানগুলো অনায়াসেই আর্কটিক মহাসাগর পাড়ি দেয়। কিন্তু দক্ষিণ গোলার্ধের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় সিডনি, জোহানেসবার্গ বা সান্তিয়াগোর মতো শহরগুলো এমনভাবে অবস্থিত যে তাদের সংক্ষিপ্ততম পথ অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডের ওপর দিয়ে যায় না। অ্যান্টার্কটিকার আকাশে বিমান না ওড়ার পেছনে সবচেয়ে বড় বাধা হল ইটিওপিএস বা টুইন ইঞ্জিন অপারেশনাল পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস নামক আন্তর্জাতিক নিয়ম। এই নিয়ম অনুযায়ী কোনো যমজ ইঞ্জিনের বিমানকে এমন পথ দিয়ে উঠতে হবে যাতে জরুরি অবস্থায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিমানবন্দরে অবতরণ করা যায়। উত্তর মেরু অঞ্চলে আলাস্কা, গ্রিনল্যান্ড বা নরওয়ের বেশ কিছু আধুনিক বিমানবন্দর উদ্ধার কাজের জন্য প্রস্তুত থাকে, কিন্তু বিশাল সাদা চাদরে ঢাকা অ্যান্টার্কটিকায় এমন কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই যা কয়েকশো যাত্রী সহ একটি বোয়িং বা এয়ারবাসকে নিরাপদে জায়গা দিতে পারে। প্রকৃতির রুদ্রমূর্তিও এখানে এক বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যা পাইলটদের জন্য দুঃস্বপ্নের মতো। কুমেরুর তাপমাত্রা মাঝে মাঝে -60 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, যা বিমানের জ্বালানি জমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া এখানকার ঝোড়ো হাওয়া এবং দিগন্ত বিস্তৃত তুষারপাতের ফলে তৈরি হওয়া হোয়াইট আউট পরিস্থিতি দৃষ্টিসীমাকে শূন্যে নামিয়ে আনে। উত্তর মেরু অপেক্ষাকৃত শান্ত হলেও দক্ষিণ মেরুর এই চরম ভাবাপন্ন আবহাওয়া বাণিজ্যিক উড়ানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। ইতিহাসের এক কালো অধ্যায়ও এই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে, যা আজও বিমান সংস্থাগুলোকে আতঙ্কিত করে। 1979 সালে এয়ার নিউজিল্যান্ডের একটি দর্শনার্থী বিমান মাউন্ট এরেবাসের গায়ে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায় এবং বিমানে থাকা 257 জন আরোহীর সবাই প্রাণ হারান। সেই দুর্ঘটনার তদন্তে উঠে আসে মেরু অঞ্চলের দিক নির্ণয় ব্যবস্থার জটিলতা এবং শ্বেতশুভ্র বরফের স্তূপের মাঝে পাহাড় চিনে নেয়ার অক্ষমতা। সেই মর্মান্তিক ঘটনার পর থেকে অ্যান্টার্কটিকার উপর দিয়ে পর্যটন বা বাণিজ্যিক উড়ানের উৎসাহে বড় রকমের ভাটা পড়ে। বিশ্বের সিংহভাগ মানুষের বসবাস এবং অর্থনৈতিক কর্মকাণ্ড উত্তর গোলার্ধে সীমাবদ্ধ হওয়ার কারণে আর্কটিক অঞ্চলের আকাশপথ সবসময়ই ব্যস্ত থাকে। লন্ডন থেকে টোকিও কিংবা শিকাগো থেকে বেইজিং যাওয়ার জন্য উত্তর মেরুর আকাশপথ ব্যবহার করা যতটা লাভজনক, দক্ষিণ মেরুর ক্ষেত্রে তেমন কোনো বাণিজ্যিক চাহিদা নেই। সিডনি থেকে চিলির সান্তিয়াগো যাওয়ার পথে কান্তাস এয়ারলাইন্স কিছুটা দক্ষিণ দিক দিয়ে গেলেও তা মূলত সমুদ্রের ওপর দিয়েই যাতায়াত করে, মূল মহাদেশের উপর দিয়ে নয়। প্রযুক্তির অভাবও এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী রাডার বা ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা নেই। বিমান চালানোর জন্য নিরবিচ্ছিন্ন যোগাযোগের প্রয়োজন হয়, কিন্তু এই নির্জন মহাদেশের স্যাটেলাইট সিগন্যাল অনেক সময় দুর্বল হয়ে পড়ে। কোনো কারণে যদি একটি বিশালাকার যাত্রীবাহী বিমানকে এখানে জরুরি অবতরণ করতে হয়, তবে সেখানে উদ্ধারকারী দল পৌঁছানো প্রায় অসম্ভব। মাসের পর মাস স্থায়ী অন্ধকার এবং প্রতিকূল আবহাওয়া উদ্ধার কাজকে এক প্রকার অসম্ভব করে তোলে। যদিও আধুনিক বিমান যেমন এয়ারবাস A350 এখন দীর্ঘ সময় এক ইঞ্জিনে ওড়ার ক্ষমতা রাখে, তবুও কোনো এয়ারলাইন কোম্পানি লাভের চেয়ে জীবনকে বেশি প্রাধান্য দেয়। অ্যান্টার্কটিকা মূলত বিজ্ঞানীদের গবেষণার এবং পেঙ্গুইনদের অভয়ারণ্য হিসেবেই রয়ে গেছে। এখানে বিমান চালানোর জন্য যে পরিমাণ পরিকাঠামো প্রয়োজন তা তৈরি করা পরিবেশগত এবং অর্থনৈতিকভাবে মোটেও বাস্তবসম্মত নয়। ফলে এই রহস্যময় শীতল মহাদেশের আকাশ আজও সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে।